গতকাল যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে কারা কারা ছিলেন? এবং প্রাইমারিলি যতটা জানা যাচ্ছে তাতে পিএম ছিলেন, মিস্ত্রি সাহেব ছিলেন মানে সিএসএমই, তারপরে ইএম ছিলেন মানে মিস্টার জয়শঙ্কর, খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ ছিলেন সেটা হলো নির্মলা সীতারামন এবং অজিত ডোভাল। NSA 1 তো থাকবেনই। তো এটা প্রাইমারিলি জানা যাচ্ছে অ্যান্ড হোম মিনিস্টার। আমি এখানে প্রত্যেকটাই বুঝলাম যে জয়শঙ্কর তিনি থাকবেন, খুব স্বাভাবিক, যেহেতু নিরাপত্তার বিষয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি থাকবেন, জয়শঙ্কর তো থাকবেনই, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার তারা থাকবেন। কিন্তু এখানে নির্মলা সীতারামন তার থাকার কারণটা কি, গুরুত্বটা কোথায়? খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ এই কারণে প্রথম জিনিসটা বুঝতে হবে ফিনান্স মিনিস্টারের অনেকগুলো দায়িত্ব আছে। তার মধ্যে একটা হচ্ছে ফান্ড অ্যালোকেশন, একটা জিনিস হচ্ছে কোনো রকমের ইকোনমিক রেস্ট্রিকশনস আনতে গেলে তার একটা প্ল্যান বা তার একটা ফর্মুলা থাকে, তার একটা অ্যালগোরিদম থাকে। সেই অ্যালগোরিদমটা বা সেই ফর্মুলাটাকে কোনোদিনই ফাইন্যান্স মিনিস্টারকে কনফিডেন্সে না এনে বা ফাইন্যান্স মিনিস্টারের সাথে ডিসকাস না করে সেই ডিসিশনগুলো নেয় না। মানে এটা বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ কালকে যেই ডিসিশনগুলো নিয়েছে, যেটা তোমাদের আমি ইন্টারভিউতে গতকালও বলেছিলাম, কোনো হঠকারী সিদ্ধান্ত না, বুঝে শুনে আলোচনার মাধ্যমে কি করে বৃহত্তর আঘাত আনা যেতে পারে সেই ডিসিশনটা কিন্তু ভারতবর্ষ নিয়েছে এবং সেই ডিসিশনেরই প্রতিফলন হচ্ছে প্রেস রিলিজে অ্যালোকেট হচ্ছে, মানে ডেফিনেটলি কোনো একটা পথে এগোচ্ছে, তবেই তো ফান্ডটার প্রয়োজন। এবং আমি তোমাকে বলছি শুধুমাত্র একমুখীকরণ নয়, এই জিনিসটার একটা 360 ডিগ্রি এফেক্ট তৈরি করছে ভারতবর্ষ। এবং এই 360 ডিগ্রি যে এফেক্টটা তৈরি করছে ভারতবর্ষ, সেই এফেক্টটা কিন্তু শুধুমাত্র তুমি ভাববে না যে মার্শালিং মানে গুলি চলবে, গোলা চলবে, শুধু তাই নয়। প্রথম যে স্ট্যান্ডটা নিল, যে 5-6টা পয়েন্ট ইন্ডিয়া রিলিজ করলো, প্রতিটা ডিপ্লোম্যাটিক স্টেপ এবং প্রতিটা হচ্ছে, আমি তোমাকে বলবো একটা পরমাণু অ্যাটাকের থেকেও বেশি ভয়ঙ্কর যদি তুমি ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেনশন দেখো। এবং এদের এত বড় পরিধি এই অ্যাটাকগুলোর, সেইগুলো বুঝতে গেলে এদেরকে প্রথমে তার এফেক্টগুলোকে বুঝতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি জল বন্ধ করে দেওয়া হয় বিপাশা বা ঝিলম বা এই যে নদীগুলো রয়েছে যেগুলো পাকিস্তানের দিকে যাচ্ছে, তাহলে কতটা এফেক্ট পড়বে পাকিস্তানে? দেখো, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ডিভিশন আছে, এখানে তিনটে করে রিভারের ডিভিশন আছে। যদি জল বন্ধ করে দেওয়া হয়, 80% ওয়াটার লাইন এখান থেকে পাকিস্তান নেয়, তাহলে যেটা ঘটবে এই 80% রিফিউজাল স্টেটে চলে যাবে। তাহলে কি হবে? ইরিগেশন, ইন্ডাস্ট্রি, জেনারেল ওয়াটার লাইন, ওয়াটার ডিপেন্ডেন্ট যা যা প্রসেসের কথা তুমি ভাবতে পারো, সেই সব প্রসেসের মধ্যে জল আর পৌঁছবে না। জল যখন পৌঁছবে না, তখন ইকোনমিক ক্রাইসিস আসা বাধ্যতামূলক। তাকে জলটা তো কোথাও থেকে কিনতে হবে। যদি জল কিনতে না পারে, তাহলে সিভিল ডিসওবিডিয়েন্স হবে, সিভিল ডিসরাপ্ট হবে। থার্ড, সব থেকে বড় কথা যেটা ঘটবে, সিভিল লাইফ প্রচণ্ড রকমভাবে খেপে উঠবে। কারণ জল পাচ্ছি না, জল দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার যখন জল দিতে পারছে না, তখন তারা এই ধরনের মানে রেগে উঠবে, খেপে উঠবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সুতরাং যেটা সিভিল লাইনের গণ্ডগোলটা সৃষ্টি হবে, সেটা কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট নেওয়ার জায়গা নেই। আরেকটা জিনিস বুঝে নিতে হবে, এই জল বন্ধ করার এর আগেও 71-এর সময় ইন্দিরা গান্ধীও চেষ্টা করেছিলেন এবং তার কথা উনি বলেছিলেন যে এই ধরনের নোংরামি চলতে থাকলে আমাদের বন্ধ করতে বাধ্য হবো। উড়ি অ্যাটাকের পরে প্রধানমন্ত্রী এর একটা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এটা যে আজকের ডেটে সাসপেনশন করলেন, কতটা স্ট্রং একটা ডিসিশন উনি নিলেন সেটা উনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, আমাদের যদি ড্রাইড আপ অ্যাপ্রোচ নিতে হয়, উই উইল ড্রাই ইট আপ। কারণ উনি উড়ির সময় একটা স্টেটমেন্ট করেছিলেন, জল এবং রক্ত একসাথে বইতে পারে না। তোমাদেরকে আমি কোঅপারেটিভ ডিপ্লোমেসির মাধ্যমে জল দিচ্ছি, রিসোর্স ডিপ্লোমেসির মাধ্যমে আমরা একটা জল দিচ্ছি যাতে তোমাদের ওখানকার সাধারণ মানুষরা বাঁচুক, তোমাদের ওখানে ইন্ডাস্ট্রি বাঁচুক, ইরিগেশন বাঁচুক। তোমরাই আবার সেই জল খেয়ে তোমরা ডিসাইড করছো যে কীভাবে ইন্ডিয়ার সিভিলিয়ানসদের মারা যায়। এটা তো ইয়ার্কির জায়গা নয় ভাই। এইভাবে দিনের পর দিন সাধারণ মানুষ মারা যাবে, সাধারণ মানুষকে মানে এর জাতি দেখে 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 খুন করা হবে। ভারত সরকার সেটা দেখার পরে তোমাদেরকে জল সাপ্লাই কন্টিনিউ করে যাবে এবং কন্টিনিউ করে যাবে যে কতটা জল তোমরা পেলে আরও কত উর্বর হতে থাকবে। না, সেটা করা যাবে না। এবং ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্যাট ডিসিশন টুডে, এবং এটা অসাধারণ একটা ডিসিশন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটার যা এফেক্ট, সেটা কিন্তু পাকিস্তান নেওয়ার জায়গায় নেই। একদম। এই যে পেহেলগামের এই ঘটনার পর পাকিস্তানের পক্ষে কি কেউ এখন দাঁড়াবে? কোনো দেশ কি দাঁড়াবে বিশ্বের? সম্ভবই না। আন্তর্জাতিক সম্পর্কে সব থেকে বড় কিছু ইন্ডেক্সের মধ্যে একটা হচ্ছে ইমেজ ইঞ্জিনিয়ারিং।
আজকে প্রতিটা দেশ চেষ্টা করছে তাদের ইমেজ ইঞ্জিনিয়ারিং করার। আজকে ইউএস এর প্রেসিডেন্ট, তাহলে চীন কি করবে? চীন তো একেবারে লিখিত বন্ধু পাকিস্তানের, এবং চীনও কিন্তু স্টেটমেন্ট করে দিয়েছে দে আর নট উইথ দেম, দে আর নট উইথ দিস প্রসেস। মানে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেহেতু পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান আর্মি ইনভলভড, এটা আমাদের সাধারণভাবে মনে হচ্ছে এবং আমরা সেটাই প্রমাণ সাপেক্ষভাবে বুঝতেও পারছি, সেইটাকে ভারতবর্ষের ইন্টারনাল ম্যাটার হলেও চীন বুঝতে পারছে সেটাকে কোনো রকম সমর্থনযোগ্য তো নয়, সেটা কোনোভাবে যদি পাকিস্তানের দিকেও তারা স্ট্যান্ড নেয়, চীনের বিজনেস লাইন এফেক্টেড হয়ে যাবে মারাত্মক রকম। বিকজ আমরা কনজিউমার মার্কেট, আমাদের এখানে চীনের মাল বিক্রি হয়, আমরা কিনি বলে চীনের ইকোনমিতে অনেক বেশি হেল্প হয়, সেটা চীন কোনোদিনই সেটাকে টস করবে না। অন দ্যাট চীন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার ইন ব্রিক্স। চীন চাইবে না যে এমন কোনো একটা ব্রিক্সের কো মেম্বারের সাথে রিলেশনশিপে আসতে, যেটা রাশিয়াও আছে এখানে, রাশিয়ারও একটা ভয়েস ভীষণভাবে ইম্পর্টেন্ট। রাশিয়া কিন্তু নিজের স্টেটমেন্ট কালকেই ক্লিয়ার করে ফেলেছে, ইউএসএ করে ফেলেছে, নিউমারাস দেশ করেছে, এটা আলাদা আলাদা করে বলার এখন আর কোনো সময় নয়। পয়েন্টটা হচ্ছে খুব বোঝার, আজকের ডেটে ভিসা অ্যালোকেশন দেওয়া মানে তোমাকে আমি আমার বাড়িতে আসতে অ্যালাউ করছি। পয়েন্টটা হচ্ছে আমি যখন জানতে পাচ্ছি যে তুমি একটা খারাপ কাজের সাথে নিজেকে লিপ্ত করেছো, তুমি এমন কোনো কাজ করেছো যাতে বহু সাধারণ নিরীহ মানুষের হত্যা হয়েছে এবং সেই নিরীহ মানুষকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের সাথে তুমি যুক্ত, তারপরেও আমি তোমাকে আমার বাড়িতে আসতে অ্যালাউ করছি, তার মানে কোথাও না কোথাও গিয়ে সেই ক্রাইমের সাথে আমিও রিলেটেড, কোথাও না কোথাও গিয়ে সেই ক্রাইমের সাথে আমরাও জড়িত হয়ে পড়ছি। সুতরাং যারা এই ভিসাটা ক্যান্সেলেশনের এগেনস্টে যাবে, যারা পাকিস্তানকে কন্টিনিউয়াস আরও ফিনান্সিয়াল এড বলো, ডিপ্লোম্যাটিক এড বলো, কন্টিনিউয়াস আরও ভিসা এড বলো, এগুলো দিতে থাকবে, তারাও কিন্তু সন্দেহের আয়তায় চলে আসবে। তাই জন্যে পাকিস্তানকে এই যে ভিসা ক্যান্সেলেশন বা ভিসা সাসপেনশন বলো বা বিভিন্ন রকম আরও ইকোনমিক স্যাংশনের মধ্যে ভারতবর্ষ যেভাবে আনতে চলেছে বা অলরেডি আনা শুরু করে দিয়েছে, সেটা প্রমাণ করে এটাই যে ভারত শুধু না, ভারতবর্ষের সাথে যারা অ্যালায়েড দেশগুলো আছে আজকে পৃথিবীর সব জায়গা থেকেই পাকিস্তানের পাতা কাটতে চলেছে। এবং এইটা খুব তাড়াতাড়ি এমন একটা ডাইনামিক্স সৃষ্টি করবে, এই যে জিরো টলারেন্স টু টেরোরিজম এই কথাটা বলছে, এই জিরো টলারেন্স টু টেরোরিজমে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে প্রথম হিট করার অবজেক্ট কিন্তু কোনো টেরোরিস্টকে নয়, ফার্স্ট হিট করার অবজেক্ট হচ্ছে গাছের গোড়াটাকে। সেই গাছের গোড়াটা কিন্তু হচ্ছে যে ইকোনমিক সাপোর্ট যেটা টেরোরিজম পায়, ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমকে বাঁচিয়ে রাখার জন্যে দিনের পর দিন যে পয়সা ব্যয় করে সেই টেরোরিজম বা সেই টেরোরিস্টদেরকে গ্রো করানো হচ্ছে, সেইটাকে আগে বন্ধ করানোটা দরকার, সেই ট্রেনিং সেলগুলোকে আঘাত করাটা দরকার। আঘাত করতে গেলে ইকোনমিতে আঘাত, কিন্তু যেভাবে হামলা হয়েছে, যেভাবে এটার ধরন, এখানে কোথাও একটা হামাসের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। এটা বিভিন্ন মহল থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে, অনেকে এই প্রশ্নটা করছেন যে হামাসের কি কোনোভাবে যোগ থাকার একটা সম্ভাবনা, পাকিস্তান কি আরো বড় ধরনের কিছু ভাবছে? দেখো, পাকিস্তান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ এ রোগ নেশন, একটা অসুস্থ টেরিটরি, এমন একটা অসুস্থ টেরিটরি যে পয়সার জন্য যে কোনো কম্প্রোমাইজে যেতে থাকে।